বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। দিনাজপুর সঙ্গীত ডিগ্রি কলেজ কর্তৃক অনলাইন ক্লাসে আজকে আমি উপস্থিত হয়েছি শাম্মীর হোসেন শফিক, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান। আমি তোমাদের নিয়মিতই পড়াই পরিণীত সুশাসন। পরিণীত সুশাসনের প্রথম অধ্যায় আজকে আমি শেষ করে দিব। পরিণীত সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পরিণীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক পড়াতে গেলে এর মধ্যে আসবে পরিণীতি ও সুশাসনের সাদৃশ্য এবং বৈসাদৃশ্য। দুটোই আমরা যদি ভালোভাবে দেখি তাহলে এ সম্পর্কে সম্পূর্ণ ধারণা আমরা পেয়ে যাব। এবার আমরা একটু তাহলে স্ক্রিনে দেখে নেই। তাহলে আমি চলে যাই পরিণীতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পৌরনীতি ও সুশাসন নাগরিকের আচার আচরণ নিয়ে আলোচনা করে, অপরদিকে অর্থনীতি নাগরিকের আর্থিক বিষয় নিয়ে আলোচনা করে। অষ্টাদশ শতাব্দী পর্যন্ত অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বা শাখা হিসেবে বিবেচিত হতো। তাহলে কি অষ্টাদশ শতাব্দী পর্যন্ত কিন্তু অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ বা শাখা হিসাবে বিবেচিত হতো। এটা মনে রাখবে তোমরা, কারণ ছোট প্রশ্ন, জ্ঞানমূলক প্রশ্ন বা এমসিকিউতে এটা কিন্তু আসে। অষ্টাদশ শতাব্দীর কোন সালে বা কোন শতাব্দীতে অর্থনীতি রাষ্ট্রবিজ্ঞানের একটি অংশ হিসাবে বিবেচিত হতো। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতি উভয়ই সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। দুটি সমাজবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। তাহলে এখন আমরা চলে যাই পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির যে মিল রয়েছে সেই মিলগুলো একে একে আমরা দেখে নেই। অভিন্ন লক্ষ্য। এক হচ্ছে অভিন্ন লক্ষ্য। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির লক্ষ্য অনেকটা এক ও অভিন্ন। উভয়ের লক্ষ্য হলো মানুষের কল্যাণ সাধন করা। উভয়েরই লক্ষ্য মানুষের কল্যাণ সাধন করা। পৌরনীতিও মানুষের কল্যাণ সাধন করে থাকে, অর্থনীতিও মানুষের কল্যাণ সাধন করে থাকে, বা তাদের লক্ষ্যই হচ্ছে মানুষের কল্যাণ সাধন করা। পৌরনীতি ও সুশাসন হলো নাগরিকতা বিষয়ক বিজ্ঞান। কিভাবে নাগরিকতা অর্জন করা যায়, কিভাবে সুনাগরিক হওয়া যায়, নাগরিকের অধিকার ও কর্তব্যসমূহ কি কি ইত্যাদি বিষয়ে পৌরনীতি ও সুশাসন আলোচনা করে থাকে। তাহলে নাগরিকের সুযোগ সুবিধা, নাগরিকের অধিকার, কর্তব্য, সুশাসন কিভাবে, সুনাগরিক কিভাবে হওয়া যায়, কিভাবে সুশাসন অর্জন করা যায়, প্রতিষ্ঠা করা যায় ইত্যাদি সকল বিষয় পৌরনীতি আলোচনা করে থাকে। অপরদিকে অসীম অভাবের মাঝে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নতি লাভ করা যায়, অর্থনীতি তারই শিক্ষা প্রদান করে থাকে। তাহলে মানুষের জীবনে কি অভাব অসীম, অভাব অসীম কিন্তু সম্পদ আমাদের সীমিত। এই অসীম অভাবকে কিভাবে আয়ত্ত করা যায়, সীমিত সম্পদ দিয়ে কাজে লাগানো যায়, সীমিত সম্পদকে কিভাবে কাজে লাগানো যায় এবং অসীম অভাবকে আয়ত্তে এনে সীমিত সম্পদকে কাজে লাগিয়ে কিভাবে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন ঘটানো যায়, এটাই আলোচনা করে কিন্তু অর্থনীতি। এই গেল। তাহলে দুজনেরই লক্ষ্য হচ্ছে কি, মানব কল্যাণ সাধন করা। এটা আমরা বুঝলাম, দুজনেরই লক্ষ্য এক। তারপরে 2 নম্বর মিল, দুইটার অর্থনীতি ও সুশাসনের সাথে পৌরনীতি ও সুশাসনের সাথে অর্থনীতির যে সম্পর্ক রয়েছে সেই সম্পর্কের মধ্যে মিলে 2 নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের অভিন্ন আলোচ্যসূচি। পৌরনীতি ও সুশাসন এবং অর্থনীতির আলোচ্যসূচিতে কতগুলো অভিন্ন বিষয় চোখে পড়ে। প্রত্যেকটি রাজনৈতিক সমস্যা যেমন অর্থনৈতিক দিক রয়েছে, তেমনি প্রত্যেকটি অর্থনৈতিক সমস্যারও রাজনৈতিক দিক রয়েছে। রাজনীতিবিদদের যেমন অর্থনীতি সম্পর্কে জ্ঞান রাখতে হয়, তেমনি অর্থনীতিবিদদেরও পৌরনীতি ও সুশাসন এবং রাজনীতি ও রাষ্ট্রবিজ্ঞান সম্পর্কে জ্ঞানের অধিকারী হতে হয়। রাজনীতিবিদরা অর্থ ছাড়া যেমন কাজ করতে পারে না, তেমনি অর্থনীতিবিদদের রাজনৈতিক জ্ঞান ছাড়া তারা কোনো
কোন অর্থ কোন দিকে কিভাবে ব্যয় করবে, কিভাবে বন্টন করবে, কিভাবে পরিকল্পনা করবে, অর্থনৈতিক পরিকল্পনা করবে, এই রাজনৈতিক জ্ঞান ছাড়া সম্ভব নয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে অর্থনীতিবিদদের যেমন রাজনৈতিক জ্ঞান দরকার, রাজনীতিবিদদেরও আবার অর্থনীতি সম্পর্কে জ্ঞান দরকার। যে বলছে যে সম্পদের বন্টন, কর, উৎপাদন ও বন্টন ব্যবস্থা, বৈদেশিক বাণিজ্য, বাজেট, অর্থনৈতিক সমস্যা ও তার সমাধান, সমাজসেবা, সমবায়, অর্থনৈতিক পরিকল্পনা, জনসংখ্যা পরিস্থিতি ও জনসংখ্যা সমস্যা এবং তার সমাধান প্রভৃতি বিষয়। তাই পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির সমান গুরুত্ব সহকারে আলোচনা করে। ইত্যাদি সকল বিষয়ের সমস্যার সমাধান নিয়ে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি সমান গুরুত্ব সহকারে আলোচনা করে। তারপরে কি 3 নাম্বার হচ্ছে পারস্পরিক নির্ভরশীলতা। পারস্পরিক নির্ভরশীলতায় আছে আধুনিক রাষ্ট্রের অধিকাংশ কার্যাবলী অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। তাহলে আধুনিক রাষ্ট্রের যত বেশিরভাগ কাজই অর্থনীতির সাথে সম্পর্কযুক্ত। রাষ্ট্র ও সরকারের সাফল্য নির্ভর করে অর্থনৈতিক সাফল্যের উপর। রাষ্ট্র সরকার যদি সাফল্য করতে চায় তাহলে সেখানে অর্থনৈতিক সাফল্য অর্জন করতেই হবে। অপরদিকে অর্থনৈতিক কার্যকলাপ ও পরিকল্পনা সমূহ রাষ্ট্র সরকার কর্তৃক পরিকল্পিত, নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। সুতরাং বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর নির্ভরশীল। এবার 4 নম্বর পয়েন্ট দেখো, পরস্পরের উপর প্রভাব। পরস্পরের উপর প্রভাব চিন্তা করো, পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের উপর প্রভাব বিস্তার করে, একটি অপরটির উপর প্রভাব বিস্তার করে। যারা রাষ্ট্র পরিচালনা করেন তারা রাজনৈতিক কার্যাবলীর পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীও পরিচালনা করে থাকে। এই জন্য তাদের অর্থনৈতিক জ্ঞান থাকা প্রয়োজন। দেখো যে যারা রাষ্ট্র পরিচালনা করে থাকেন তারা রাজনৈতিক কার্যাবলীর পাশাপাশি অর্থনৈতিক কার্যাবলীও পরিচালনা করে থাকেন। কারণ একটি রাষ্ট্রে আমি আগে বললাম যে একটি রাষ্ট্র পরিচালনা করতে হলে অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া একটি রাষ্ট্র পরিচালনা করা কখনোই সম্ভব নয়। এই জন্য অর্থনৈতিক জ্ঞান থাকা তাদের একান্তই প্রয়োজন। অপরদিকে অর্থনীতিবিদদের রাজনৈতিক জ্ঞান অর্জন করতে হয়, কেননা জাতীয় ও আন্তর্জাতিক রাজনীতির দিকে লক্ষ্য রেখে অর্থনৈতিক পরিকল্পনা গৃহীত না হলে তা ব্যর্থ হতে পারে। যদি অর্থনীতিবিদদের রাজনৈতিক জ্ঞান না থাকে তাহলে অর্থনৈতিক যে পরিকল্পনা তা গৃহীত হবে না, ব্যর্থ হবে। 5 নাম্বার, জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন। তাহলে জনকল্যাণকর রাষ্ট্রের জন্য উভয়ের প্রয়োজন। আধুনিক কল্যাণকর রাষ্ট্রের উদ্দেশ্য হল জনগণের সর্বাধিক কল্যাণ সাধন করা। অর্থনৈতিক কার্যাবলীর অনেক দিকই বর্তমানে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হচ্ছে। কল্যাণকর রাষ্ট্রে পরিণতি ও অর্থনীতি এবং অর্থনীতির উভয় শাস্ত্র পাঠ করাই তাদের একান্ত প্রয়োজন। তাহলে অর্থনৈতিক কার্যাবলীর অনেক দিকই বর্তমান রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত পরিচালিত হচ্ছে। অর্থনৈতিক কার্যাবলী সাধারণত যে বিভিন্ন ধরনের কাজ রয়েছে রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত হয়, পরিচালিত হয়। এই কারণেই আমরা বলে থাকি যে সর্বাধিক বর্তমান রাষ্ট্র কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণমূলক রাষ্ট্রের, জনকল্যাণকর রাষ্ট্রে উভয়েরই উভয় শাস্ত্র সম্পর্কে জানা একান্ত প্রয়োজন। 6 নম্বর, পরস্পর পরিপূরক। পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি পরস্পর পরিপূরক ও সহায়ক। মানুষের অর্থনৈতিক ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়। মানুষের অর্থনৈতিক জীবন ও রাজনৈতিক জীবন বিচ্ছিন্ন নয়, বরং তা একে অপরের পরিপূরক ও সহায়ক। একটি পরিবর্তন হলে অন্যটিও পরিবর্তন হয়। এই জন্য অধ্যাপক ম্যাকাইভার বলেছেন যে সকল শাসন পদ্ধতি তার অনুরূপ সম্পত্তি ব্যবস্থার রূপ পরিগ্রহ করে। একটি পরিবর্তন করলে অপরটি পরিবর্তন সাধিত হয়। তাহলে দেখো প্রত্যেকটা দেশে বা প্রত্যেকটা শাসন পদ্ধতি
যে যে দেশে যে জায়গায় যে শাসন পদ্ধতি রয়েছে সেই শাসন পদ্ধতির অনুযায়ী সেখানকার সম্পত্তি ব্যবস্থারও একই রূপ ধারণ করে। একটি যদি ভালো হয় সম্পত্তি, যে কোনো দেশের শাসন পদ্ধতি যদি ভালো হয় তাহলে সম্পত্তির ব্যবস্থা বা আকারও ভালো হবে। একটি যদি খারাপ হয় আর একটি খারাপ হবে। তো একটি পরিবর্তন হলে অপরটিও পরিবর্তন সাধিত করে। এই কারণে বলা হয়েছে যে একটি অপরটির পরস্পর পরিপূরক, একটি অপরটির পরিপূরক বা সহায়ক। তাহলে অর্থনৈতিক ব্যবস্থা যদি ভালো হয় তাহলে রাজনৈতিক ব্যবস্থা ভালো হবে, বা রাজনৈতিক ব্যবস্থা যদি খারাপ হয় অর্থনৈতিক ব্যবস্থাও খারাপ হবে। এখন আমরা চলে যাই পার্থক্যে। পরিণতি ও সুশাসনের আমরা 6টা পার্থক্য দেখলাম। এখন আমরা 6টা মিল দেখলাম। এখন আমরা চলে যাব পার্থক্যে। তাদের মধ্যে পার্থক্য আছে এবং কিছুটা পার্থক্য রয়েছে এবং মিলও রয়েছে। হ্যাঁ, যেমন পার্থক্যটা দেখো, বিষয়বস্তুগত পার্থক্য। পরিণতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয় হলো নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ, আর অর্থনীতির মূল আলোচ্য বিষয় হলো মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী। অনুশীলন পদ্ধতির পার্থক্য। অর্থনীতির অনুশীলন পদ্ধতি প্রধানত গাণিতিক, কিন্তু পরিণতি ও সুশাসনের অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক। তাহলে আমরা এখানে দুইটা পার্থক্য দেখলাম। তিনটা পার্থক্য রয়েছে। এখানে আমরা দুইটা পার্থক্য দেখতে পাচ্ছি। যে বিষয়বস্তুগত পার্থক্য, পরিণতি ও সুশাসনের মূল আলোচ্য বিষয় কি? নাগরিকতা সম্পর্কিত বিষয়সমূহ। এবং পরিণতি সাধারণত আমরা এর আগে বললাম পরিণতির সংজ্ঞায় যে নাগরিকের সকল বিষয় নিয়ে আলোচনা করে পরিণতি। তাই নাগরিকের বিষয় হচ্ছে নাগরিকতা বিষয়, আর অর্থনীতির মূল আলোচ্য বিষয় হচ্ছে মানুষের দৈনন্দিন অর্থনৈতিক কার্যাবলী। তাহলে আমরা এমনি পরিণতি ও অর্থনীতির সংজ্ঞাটা যদি জেনেই থাকি তাহলে পার্থক্যটাও আমরা পুরোপুরি আসলে যে বুঝে যাব। তারপরে হচ্ছে অনুশীলন পার্থক্য, বুঝতেই পারতেছো। অর্থনীতির অনুশীলন পদ্ধতি প্রধানত গাণিতিক, আর পরিণতি সুশাসনের অনুশীলন পদ্ধতি মূলত ঐতিহাসিক। আলোচ্য বিষয়ের পার্থক্য। দুটির আলোচনা অবশ্যই ভিন্ন, দুটি যেহেতু বিষয় ভিন্ন, দুটি আলোচনা বিষয় ভিন্ন। অর্থনীতির প্রধান আলোচ্য বিষয় হলো চাহিদা, যোগান, উপযোগ, বাজার, অভাব, উৎপাদন, ভোগ, শিল্প ও শিল্পায়ন, শেয়ার ইত্যাদি। অথচ এই বিষয়গুলো পরিণতি সুশাসনের সাথে কোনোভাবেই সম্পর্কিত নয়। আবার পরিণতি সুশাসনে আলোচিত আইন, সাম্য, স্বাধীনতা, নির্বাচন, নেতৃত্ব, নাগরিকতা, জাতীয়তা, সংবিধান ইত্যাদি অর্থনীতিতে আলোচিত হয় না। এই সকল বিষয় হচ্ছে পরিণতি আলোচিত করে থাকে, যা সংবিধান, অধিকার, কর্তব্য ইত্যাদি সকল বিষয় পরিণতি আলোচিত করে থাকে। রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠান সমূহ নিয়ে পরিণতি আলোচিত করে থাকে। তাহলে এখন আমরা উপসংহারে চলে যাই। জ্ঞানের উভয় শাখার মধ্যে সামান্য পার্থক্য থাকলেও পরিণতি ও সুশাসন এবং অর্থনীতির মধ্যে প্রচুর মিল রয়েছে। আমরা তাহলে দেখলাম যাদের পার্থক্য আছে, কিন্তু পার্থক্য থাকলেও তাদের মধ্যে অনেক মিল রয়েছে। উভয় শাস্ত্রের লক্ষ্য হচ্ছে উন্নত, সুখী ও সমৃদ্ধশালী নাগরিক জীবন প্রতিষ্ঠা করা। সুতরাং বলা যায় যে পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি একে অপরের পরিপূরক ও সহায়ক। তাহলে আমরা পুরোটা পড়লে এটাই বুঝতে পারছি যে পরিণতি ও সুশাসন একে অপরের পরিপূরক ও সহায়ক। উভয়ের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ ও নিবিড়। জনগণের সর্বাধিক মঙ্গল সাধনই জ্ঞানের উভয় শাখার লক্ষ্য ও উদ্দেশ্য। এই তো গেল আজকে আমাদের পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। পরিণতি সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক আলোচনা করতে গিয়ে আমরা পেলাম অনেক মিল পেলাম এবং কিছু অমিল পেলাম। অমিলটাই কম কিন্তু মিলটাই অনেক বেশি, সাদৃশ্য অনেক বেশি। তাহলে আমরা বুঝলাম পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক। এখন আমরা আমাদের পরীক্ষায় আসবে পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির সম্পর্ক, পার্থক্য বা মিল, সাদৃশ্য বা বৈসাদৃশ্য আসবে। সেই জিনিসগুলো তোমরা ভালোভাবে পড়বে এবং ধারণ করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা দেখেছো আমরা পরিণতি ও সুশাসনের সাথে অর্থনীতির যে সম্পর্ক সেটা সম্পূর্ণভাবে বোঝার চেষ্টা করলাম। তোমরা এই জিনিসগুলো ভালোভাবে দেখে নিবে, এই দুটি বিষয়ের মধ্যে কি কি আছে,
পরিণতি ও সুশাসন এবং অর্থনীতি। আশা করছি তোমরা অনেক ভালোভাবে পড়াশোনা করবে এবং আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো হচ্ছে সেগুলো তোমরা সুন্দরভাবে হাতের লেখা সুন্দর করবে এবং পরিপূর্ণভাবে উত্তর করে যে প্রশ্নগুলো আমি করেছি সেগুলোর উত্তর একদম পরিপূর্ণভাবে লিখে কলেজে জমা দিবে। এই আশা করে আজকে আমি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। তোমরা ভালো থাকবে, তোমাদের সুস্থতা কামনা করে আজকের মতো আল্লাহ হাফিজ।